স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিশ্ব রক্ষায় ভোগবাদী জীবনধারা বদলানোর আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এজন্য নতুন সভ্যতা গড়ার বার্তা দেন তিনি। বুধবার আজারবাইজানে ওয়ার্ল্ড লিডার ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশ নিয়ে এই বার্তা জানান তিনি। আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ায় আমাদের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে। ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য একটি নতুন পথে যেতে হবে। মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি, যেখানে যুব শক্তিকে একত্রিত করতে হবে। আর সেটা হতে হবে ৩-০ ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জলবায়ু সম্মেলন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ভারত ছাড়া এবারের এই বিশ্ব আয়োজনের আজ তৃতীয় দিন। এ নিয়ে বাকু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। আমরা কথা বলবো তার সাথে। উর্মি, একটু আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাসযোগ্য পৃথিবীর জন্য নতুন সভ্যতা গড়ার যে আহ্বান জানালেন বিশ্ব দরবারে, তার এই ভাষণকে কিভাবে দেখছেন সম্মেলনে অংশগ্রহণকারীরা? বিস্তারিত জানাবেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা আসলে বিষয়টি কিভাবে দেখছেন সেটি তো এখনো আমি কথা বলার সুযোগ পাইনি, তবে একটু অন্য ধরনের বক্তব্য কিছু আমাদের সরকার পক্ষ থেকে এলো। আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই, তিনি বলছেন, in order to survive we need to create another culture, a counter culture which is based on different lifestyle. It is based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This life will also be based on zero carbon and no fossil fuel. আপনি বুঝতেই পারছেন যে আমরা সবসময় যেটা করি যে এই ধরনের সম্মেলনে এলে আমরা টাকা পয়সা কত কি আমরা পেতে পারি মিটিগেশনের জন্য, অ্যাডাপ্টেশনের জন্য, কিন্তু এবারকার বক্তব্যটা একটু আলাদা। তিনি বলছেন ভোগবাদী জীবন যারা যাপন করে যে দেশগুলো, সেই দেশগুলোর তাদের স্বভাব, তাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হচ্ছে। এই মুহূর্তে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে আছি, যেখানে বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি চেষ্টা করছি যে আমার ক্যামেরাটি একটু সেদিকে ফিরিয়ে যদি আমি দেখাতে পারি, আশা করি সেটা আমি দেখাতে পারছি। বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এখানে আমি একটু দেখাই আপনি 19 নম্বর প্যাভিলিয়ন, এবং এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আয়োজনে এবং ইউএনডিপির আয়োজনে বক্তব্য রাখছেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বক্তব্যেও কিন্তু তিনি সেই একই তুলে ধরছেন যে কিভাবে আসলে তিনি বলছিলেন যে আমরা এমন একটি জীবন ব্যবস্থা বেছে নিয়েছি ব্যবস্থা আসলে পরিবেশের ক্ষতিকর। তো সেই পরিবেশের জন্য ক্ষতিকর জীবন ব্যবস্থাকে আমরা কিভাবে আসলে বদলাতে পারি সেটি আসলে তার মূল বক্তব্য এসেছে। যেটি বলছিলাম একটু অন্য ধরনের এই বক্তব্য। আমি যদি আপনাকে বলি ঈশিতা, যে এটি আসলে এই ধরনের বক্তব্য এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে কিন্তু একটু গ্রহণযোগ্য, কারণ সবসময় আসলে টাকার বিষয় বা ক্ষতিপূরণ পাওয়ার বিষয় তো রয়েছে, কিন্তু একটা স্থায়ী সলিউশন না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি তুলে ধরেছেন, তরুণদেরকে এগিয়ে আসতে বলেছেন, ক্লাইমেট চেঞ্জের ক্ষতিকর প্রভাব আছে সেগুলো মোকাবেলা। তো আমি সারাদিন চেষ্টা করবো আপনাদের কাছে যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরার। ইশরাত জাহান উর্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার মানুষের জন্য ইতিবাচক সংস্কার করছে, ফলে পরবর্তী সরকার জনগণের চাপে এসব এড়িয়ে যেতে পারবে না। বর্তমান সরকার ফুটপ্রিন্ট রেখে যাবে, পরের সরকার তা অনুসরণ করবে। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর 34 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশে ভালো মানুষ ও প্রতিষ্ঠানের অভাবে অনেক প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন হয় না। আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো।
ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি, এক পলিটিশিয়ান বলেছেন ঠিক আছে দেখি, আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করবো জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে, আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষই করবো, এটা ওনারা করেছিলেন। ওয়াই ডোন্ট ইউ কন্টিনিউ ইট? বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম এই রিট দায়ের করেন। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়া করে 2017 সালের 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না, কারণ অন্তর্বর্তী সরকারে এখনও এ নিয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেনি, জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারই প্রয়োজন। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদকর্মীদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য গঠিত কমিটি বিএনপির মতামত চেয়ে চিঠি দিয়েছে, খুব শিগগিরই তার উত্তর দেওয়া হবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মির্জা ফখরুল গত আন্দোলনের সময় পুড়ে যাওয়া বিএনপি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। শেখ হাসিনার দেশপ্রেম ছিল না, ছিল ভারত প্রেম। তাই ভারতকে সুবিধা দেওয়ার জন্য সব কাজ করেছেন তিনি, এমন অভিযোগ করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। বনানীর রাজুক মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে চোখ ক্ষতিগ্রস্তদের এবং নিম্নবিত্ত মানুষের জন্য চক্ষু সেবা ক্যাম্প আয়োজনে এ কথা বলেন তিনি। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল আপনার, কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জানতো এবং বুঝতো। উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 5 দিন ও একই থানার আরেকটি হত্যা মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদির 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়াও উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, মোহাম্মদপুর থানার পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার ও রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদেরকে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিরা সুমু চৌধুরীর আদালত। এই হত্যার সঙ্গে এবং বৈদেশিক মুদ্রার সঙ্গে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে তারা 15 বছর। আইন প্রয়োগকারী সংস্থা সেগুলো খতিয়ে দেখছে, আস্তে আস্তে তাদেরকে ধরছে, যেখানে তাদের টাকা পাওয়া যাচ্ছে তাদেরকে আইন আওতায় নিয়ে আসছে এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অনেককে এগুলি আরও বেরিয়ে আসছে, সেই জন্যই রিমান্ড চাওয়া হচ্ছে। যেহেতু $10,000 পর্যন্ত হয় না, সে কারণে এইটা ফরেন এক্সচেঞ্জ অ্যাক্টে এই মামলা চলতে পারে না। যেহেতু যৌথ বাহিনীর মাধ্যমে তার বাসা থেকে যে সমস্ত টাকা উদ্ধার হয়েছে, আর কোনো উদ্ধারের যেহেতু প্রয়োজন নাই, সুতরাং রিমান্ডের প্রয়োজন নাই।
স্বামীকে আন্দোলনে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন স্ত্রী। এরপর টাকার জন্য আসামিদের ব্ল্যাকমেইল শুরু করেন। বিষয়টি টের পেয়ে স্ত্রীর অপকর্মের ফিরিস্তি নিয়ে থানায় হাজির স্বামী নিজেই। আশুলিয়া থানার আলোচিত এই ঘটনায় এখন উল্টো আসামি হচ্ছেন মামলার বাদী কুলসুম। এই ঘটনায় রাজনৈতিক তৎপরতা রয়েছে বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্ররা। 5 আগস্ট আশুলিয়া ব্যাপক সংঘর্ষে হতাহত হয় অনেকে। নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয় 4 জনের মরদেহ। এর মধ্যে একটি মরদেহের খোঁজ নেয়নি কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেও পাওয়া যায়নি পরিচয়। ঘটনার 2 দিন পর অজ্ঞাত হিসেবে দাফন করা হয় দরগার পাড় কবরস্থানে। একজন ডেড বডি কোনো গার্ডিয়ান আমরা 2 দিন অপেক্ষা করেও পাইনি। পরে তাকে বেওয়ারিশ আমরা এইখানে সরকারি কবরস্থানে আমরা দাফন করি। আজ পর্যন্ত আমাদের হসপিটালে তার কোনো আত্মীয়স্বজন এসে দাবি করেনি যে আমাদের ডেড বডি। এদিকে অজ্ঞাত মরদেহটি নিজের স্বামী আলামিনের দাবি করে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন কুলসুম। আশুলিয়া থানায় নথিভুক্ত হয় 8ই নভেম্বর। এরপরই আসামিদের টাকার জন্য ব্ল্যাকমেইল শুরু করে ওই নারী। বিষয়টি জানতে পেরে 11ই নভেম্বর রাতে নিজের কর্মস্থল সিলেটের দক্ষিণ সুরমা থানায় হাজির হয় রংপুরের সেই আলামিন। আন্দোলনের সময় সে আমার সাথে ছিল। আমরা দুইজন পারিবারিক সমস্যার কারণে সে আমার সাথে ঝগড়া করে। যারা টাকা দিতেছে ওদের নাম আমার ওয়াইফ কাইটাতে মৃত কইয়া যে কেস দিছে যার উপরে, এটা একেবারে মিথ্যা। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অপতৎপরতা রয়েছে বলে দাবি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের। এখানে অনেক বড় চক্র কাজ করছে। এদেরকে তদন্ত করে খুঁজে প্রত্যেককে উপযুক্ত শাস্তির আওতায় এনে দেশে এমন দৃষ্টান্ত উপস্থাপন করা হোক যে এই কাজ পরবর্তীতে করার সাহস কেউ না পায়। আলামিনকে সিলেট থেকে আনা হয়েছে আশুলিয়া থানায়। হয়রানির কারণে ব্যবস্থা নেওয়া হবে তার স্ত্রীর বিরুদ্ধে। জীবিত স্বামীকে মৃত্যু দেখিয়ে কুলসুম যে মিথ্যা মামলাটা করলো, এর জন্য তার বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে আইনগত ব্যবস্থাগুলো আছে সেগুলো করব। অর্থাৎ মামলাটা তার বিরুদ্ধে এখন চলে যাবে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে এখন লাপাত্তা। মানিকগঞ্জে গ্রামের বাড়ি ও টেলিফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় এক যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও পোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা হত্যার পর মরদেহে ও বাইকে আগুন দেওয়া হয়েছে। রাতে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করত বলে জানা গেছে। পুলিশ জানায় সকাল 8টার দিকে ওই গ্রামের কৃষক মাঠে কাজ করতে গেলে মেহগনি বাগানে মোটরসাইকেল সহ আগুনে পোড়া সবুজের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিআইডি ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক ধারণা পূর্বশত্রুতার জের অথবা ব্যবসায়ী দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়। দেখার পরে আমাদের আনুষঙ্গিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার তিনিও এখানে পরিদর্শন করেছেন। যেহেতু এখনও ঘটনাটি তদন্তাধীন রয়েছে, আমরা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এই ঘটনার যে মোটিভ এবং কী উদ্দেশ্য, কারা জড়িত, আমরা ইনশাল্লাহ তদন্তের মাধ্যমে এটা বের করতে পারবো এবং পরে বিস্তারিত আপনাদের এই বিষয়ে আমরা জানাবো। নারায়ণগঞ্জে একটি লেক পাড়ে পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে একজন পুরুষের পুরো শরীরের অন্তত 7টি অংশ পাওয়া গেছে। সকালে রূপগঞ্জের পূর্বাঞ্চলের 5 নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেক পাড় থেকে খণ্ডিত অঙ্গগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালে লেকের পাড়ে 3টি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 2-3 দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ খণ্ড খণ্ড করে পলিথিনে ভরে এখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। নন্দিত লেখক চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিনে তার নিজ জেলা নেত্রকোনায় হিমু দিবস উদযাপিত হচ্ছে। সকালে শহরের সাতপাই হিমু পাঠক আড্ডা কার্যালয় থেকে ভার্চুয়ালি আয়োজনের উদ্বোধন করেন অধ্যাপক যতীন সরকার। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন জেলা প্রশাসক সহ হুমায়ুন ভক্তরা। শোভাযাত্রাটি শহরের কালীবাড়ি মোড়, তেরি বাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড়, পৌরসভা মোড় হয়ে মুক্তারপাড়া মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এতে হিমু ও রূপা সেজে তরুণ তরুণীরা নেচে গিয়ে জন্মদিনের উৎসব পালন করে। পরে সেখান থেকে কেক কাটেন পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ।
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। হালকা হিমভাব জানান দিচ্ছে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে শীত। আর শীত মানেই পিঠাপুলির স্বাদ। হালকা শীতেই জমে উঠেছে হরেক পিঠার বিকিকিনি। স্বল্প পুঁজিতেই এই ব্যবসায় লাভবান হচ্ছেন বিক্রেতারা। তবে স্বাস্থ্যসম্মতভাবে পিঠা তৈরি ও পরিবেশনের উপর জোর দিচ্ছেন ভোক্তা অধিদপ্তর। প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। শীত আর পিঠাপুলি একে অপরের সঙ্গে লতায় পাতায় জড়িত। হিম হাওয়া বাড়ার সঙ্গে সঙ্গে পিঠা আড্ডাও জমজমাট হতে শুরু করে। ভোর আর সন্ধ্যায় শহরের জনাকীর্ণ স্থানে, রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক পিঠার পসরা সাজিয়ে বসিয়েছেন মৌসুমী পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোয়া ওঠা ভাপা, জিভে জল আনা চিতুই ও মজাদার নারিকেল পুলি সহ নানা ধরনের পিঠা। পিঠার মৌসুমী এই ব্যবসা অনেক দরিদ্র মানুষের উপার্জনের পথ খুলে দিয়েছে। পিঠা বিক্রির আয়ে চলছে অনেকের সংসার। প্রতি পিস ভাপা পিঠা 10 টাকা ও চিতই পিঠা 3 টাকায় বিক্রি হচ্ছে। আমাদের এখানে ভাকা চিতোয়া ডিম বেচাকেনা আলাদা দিলে খুব ভালো হয়। জায়গার ভাড়া টাড়া দিয়ে লোকজনদের বিদায় দিয়ে ঠিক মোটামুটি 4-5 হাজার টাকা আর কি। আমি 20 বছর ধরে ব্যবসা করতেছি, মোটামুটি খেয়ে পরে ভালোই আছি। নানা ব্যস্ততায় যারা ঘরে পিঠা বানিয়ে খাওয়ার সময় পান না, তারা এসব দোকান থেকে পিঠা কিনে নেন। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন প্রকারের পিঠা পেয়ে থাকি, যে পিঠাগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। ভ্রাম্যমাণ এই দোকানগুলোতে আমরা এটা পায়ে থাকি এবং এটাতে আমরা খুব আনন্দিত এবং খুব মজা করে খাই আর কি। বাবা মার সাথে ভাপা পিঠা খেতে এসেছি, সাথে আছে চিতই পিঠা আরো অনেক কিছু। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি ও পরিবেশন করতে সবার প্রতি আহ্বান জাতীয় ভোক্তা অধিকারের। সামনে যে শীত মৌসুম আসতেছে, সে উপলক্ষে যে রাস্তার সাইডে বা বিভিন্ন দোকানে যে পিঠা উৎসব বা পিঠা বিক্রি করে, সেগুলো আমাদের মনিটরিং রয়েছে। আমরা তাদের নির্দেশনা দিব যে যেন তারা স্বাস্থ্যকর পরিবেশে খাবারটা পরিবেশন বা পিঠাটা পরিবেশন করে। এবং শীত যত বাড়বে, পিঠা বিক্রির তত ধুম পড়বে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ওয়ানডে ও টি-20 ক্রিকেট দল। রাত 10:30টায় ঢাকায় পৌঁছান তারা। বহরে ছিলেন ইনজুরিতে পড়া নাজমুল শান্ত, মোস্তাফিজ, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, মাহমুদুল্লাহ রিয়াদরা। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-20 আগাম মাসে হওয়ায় ওয়ানডে আর টি-20 দলের ক্রিকেটাররা দেশে ফিরে এসেছেন। কয়েকদিনের বিরতি দিয়ে দেশে স্থানীয় কোচদের অধীনে প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা। টেস্ট দলের ক্রিকেটাররা আরব আমিরাত থেকে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে 15 থেকে 19 নভেম্বর 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মেহেদী মিরাজরা। এবার ভারত বর্জনের ডাক দিয়েছে পাকিস্তান। ভারতের বিপক্ষে কোনো ধরনের ম্যাচ না খেলা ও ভবিষ্যতে ভারতে দল না পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এমনটা হলে অর্থনৈতিক দিক থেকে বড় লোকসানের মুখে পড়বে আইসিসি। সাম্প্রতিক সময়ে মাঠে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে দেখা মিলেছে দারুণ সব দৃশ্যের, যা ক্রিকেট ভক্তদের আশান্বিত করেছিল এই দুই দলের বৈরিতার অবসানের। কিন্তু মাঠের বাইরে দুই দলের বৈরিতা যেন দিন দিন বাড়ছেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারত। তাতে বেশ চটেছে পাকিস্তান। এবার তারাও ভারত বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে। ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসলে বা চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যত্র সরানো হলে ভবিষ্যতে ভারতের বিপক্ষে খেলতে মাঠে নামবে না পাকিস্তান, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। এমন সংবাদ বার্তা সংস্থা এএফপি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের। 2025 থেকে 2031 এই 7 বছরে ভারতে আইসিসির 4টি বড় ইভেন্ট হওয়ার কথা। এই 4 টুর্নামেন্ট খেলতে পাকিস্তান দল যদি ভারতে না যায় অথবা টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যদি অন্য কোথাও আয়োজন করা হয়, কিন্তু পাকিস্তান তাতেও ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে অর্থনৈতিক দিক থেকে বড় লোকসানের মুখে পড়বে আইসিসি। 2024 থেকে 2027 চক্রে সম্প্রচার সত্ত্ব থেকেই আইসিসির 38,255 কোটি 52 লাখ টাকা আসার কথা। আইসিসির বিপুল পরিমাণ আয়ের বড় উৎস ভারত পাকিস্তান ম্যাচ, যা ধারাবাহিকভাবে রেকর্ড দর্শক নিয়ে আসে এবং ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে নিয়ে যায়। ভারত পাকিস্তান ম্যাচ না হলে সব ধরনের সম্প্রচার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চুক্তি থেকে সরে আসবে। আইসিসির আয় কমে গেলে তা বিশ্ব ক্রিকেটের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। স্বাভাবিকভাবেই ক্রিকেট বোর্ডগুলোকে রাজস্ব বণ্টনের হার কমে যাবে, যা বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।